নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন লেখিকা জলি বসু ঘোষের লেখা দুর্দান্ত মার্ডার মিস্ট্রি। জলি বসু ঘোষ 5ই নভেম্বর 1974 সালে জন্মগ্রহণ করেন। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে বেসরকারি কোম্পানিতে চাকুরিরতা। বাবা ডায়েরি লেখা থেকে অনুপ্রাণিত হয়েই প্রথম লেখা শুরু প্রতিলিপিতে এই বছর 3 আগে। বেশ কিছু ম্যাগাজিনের সাথে যুক্ত। প্রথম প্রকাশিত বই রাতের যাত্রী, প্রথম পুরস্কারপ্রাপ্ত উপন্যাস মানুষ অমানুষ। এছাড়া বাজলো তোমার আলোর বেনু গল্পটি থেকে অডিও স্টোরিও হয়েছে। আমরা জলি বসু ঘোষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এই ছোট্ট প্রয়াসে আমাদের পাশে এসে দাঁড়াবার জন্য। গল্প পাঠ বাক্য বাগীশ। কিকিরার ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, সুব্রত বক্সির ভূমিকায় মৃন্ময় মান্না, মেঘের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, বৃষ্টির ভূমিকায় ঋতজা ঘোষ, রাম ভজনের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, সৌম্যর ভূমিকায় ঋতম গড়াই, বিনায়কের ভূমিকায় সুদীপ্ত সরকার, সুবিনয়ের ভূমিকায় জয় ভট্টাচার্য ও বিদিশার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন রোহন, ভিডিও এডিটিং জয়দীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন জলি বসু ঘোষের লেখা দুর্দান্ত মার্ডার মিস্ট্রি। দিগন্ত বিস্তৃত নীল আকাশের সাথে অসীমে মিলে যাওয়া সমুদ্রের দিকে তাকিয়ে বসেছিল মেঘ। সমুদ্রের উপর বর্ষার মেঘ ছেয়ে রয়েছে, যেন একটু টোকা দিলেই ঝরে পড়বে অশ্রুধারার মতো। সজল নয়না মেঘের সাথে তার মনের মেঘও আজ কৃষ্ণবর্ণ ধারণ করেছে। সেসব কথায় পরে আসছি। আগে আমাদের গল্পের নায়ক মেঘ চ্যাটার্জি ছোট্ট করে পরিচয় করে দেয়া যাক। মেঘ চ্যাটার্জি কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে পাশ করে উড়িষ্যায় থাকে। শুধুমাত্র ভালো পেশাগত কারণের জন্য সে কলকাতা ছেড়ে এত দূরে পড়ে আছে তাই নয়, কলকাতার বুকেও সে ভালো চাকরি পেয়েছিল। কিন্তু উড়িষ্যার স্থাপত্য ও ভাস্কর্যের উপর তার প্রবল আকর্ষণ তাকে এই সিদ্ধান্তে উপনীত করে। বর্তমানে সে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মী। আর্ট কলেজ থেকে পাশ করার কিছুদিন পরই পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেয়ে যায়। বরাবর সে খুব ভালো ফল করায় নিয়োগের সময় নিজের পছন্দের মতো জায়গা পোস্টিং পায়। বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের প্রবল আপত্তি সত্ত্বেও ভুবনেশ্বরেই পোস্টিং নেয়। উড়িষ্যার বিভিন্ন মূল্যবান স্থাপত্যের রক্ষণাবেক্ষণ এখন তার দায়িত্বে। মূলত পুরী আর কোনারকের সূর্য মন্দির এই দুই জায়গায় মেরামতির কাজ চালাচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 2 ধাপে কাজ হচ্ছে। যে সমস্ত জায়গা পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলি তালিকাভুক্ত করে সিভিল কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া। এ ব্যাপারে টেন্ডার ডাকা থেকে শুরু করে কন্ট্রাক্টর নির্বাচন সবই তাঁদের করতে হয়। দ্বিতীয় ধাপ, যেগুলো পুরোপুরি নষ্ট হয়নি সেগুলির উপর রাসায়নিক প্রয়োগ করে আর যাতে নষ্ট না হয় তার ব্যবস্থা করা। প্রথম ধাপের সঙ্গে আরও একটা ব্যাপার আছে, পুরনো পাথরের ব্লকের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ব্লক বানানো। কাজেই এক্ষেত্রে বিখ্যাত স্থপতিদের সাহায্য নেওয়া হয়। গত 7 দিন হল মেঘ আর তার 3 জন সহকর্মী পুরী এসেছে। মেঘ বাদে রজত, সৌম্য আর বৃষ্টি লেখা। মেঘের তত্ত্বাবধানেই পুরো কাজ চলছে। প্রথম 3 দিন তো চলেই গেল মন্দিরের পর্যবেক্ষণ আর রিপোর্ট তৈরি করতে। এরপর কয়েকজন বিখ্যাত স্থপতিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওনারা ওদের রিপোর্ট ছবি দেখে তারপর জানাবেন। পুরীতে আরো কয়েকদিন সময় লেগে যাবে। ওরা উঠেছে পান্থনিবাসে। কোনারকের সূর্য মন্দিরের তথ্য সংগ্রহ, ছবি তোলা ইত্যাদি সমস্ত কাজ শেষ। উড়িষ্যার 3 জন স্থপতির সঙ্গে কথা হয়ে গেছে ইতিমধ্যে, বিনায়ক পাতি, জগন্নাথ মিশ্র আর সুবিনয় সেন। প্রথম 2 জন খুবই খ্যাতনামা শিল্পী, প্রচুর পুরস্কার পেয়েছেন। লোকে বলে এদের হাতের ছোঁয়ায় পাথরেও প্রাণ আসে। তুলনায় সুবিনয় অনেক কম অভিজ্ঞতা সম্পন্ন।
কাজেই পারিশ্রমিক ওনাদের তুলনায় অনেক কম। এদিকে মেঘের আবার সুবিনয়ের কাজ খুব ভালো লাগে। ওর কিছু কাজ ইতিমধ্যে বিদেশেও সমাদৃত হয়েছে। যদিও মেঘের উপর শুধু নির্ভর করছে না পুরো ব্যাপারটা, উপরওয়ালাদের উপর নির্ভর করছে শিল্পী নির্বাচন। অবশ্য মেঘের উপর অনেকটাই ভরসা করেন উপরওয়ালার কর্মকর্তারা। এ তো গেল কাজের কথা। তাঁদের টিমের প্রত্যেকের সাথেই মেঘের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। গত 3 বছরে ও এদের বসের চেয়ে বেশি দাদা হয়ে উঠেছে। মাঝে মাঝেই লং ড্রাইভ, উইকেন্ড পার্টি এসব চলতেই থাকে। মেঘ খুবই ধীর স্থির প্রকৃতির হলেও এদের উচ্ছলতা ওর ভালোই লাগে। আসলে এখানে এরা ছাড়া ওর তেমন কোনো বন্ধু নেই। মেঘ ওদের থেকে বয়সেও খুব একটা বড় নয়। আর এই কয়েক বছরে আর একটা ব্যাপার ঘটেছে, সেটা হলো বৃষ্টি লেখার সাথে ওর সম্পর্ক। বৃষ্টি আর মেঘ প্রায় সমবয়সী। এই অফিসে ওদের জয়েনিংও একই সময়। বৃষ্টি মেঘের চেয়ে মাস 2 পর যোগ দেয়। আগে অবশ্য বৃষ্টি কলকাতার অফিসে ছিল, রজত তাই। তখন ভুবনেশ্বরের অফিসে হাতে গোনা কয়েকজন। সিনিয়র অফিসার বাদে মেঘ আর সুকুমার পাতি বলে ভুবনেশ্বরের এক স্থানীয় ছেলে। বৃষ্টি লেখা আর রজত আসার পর সাকুল্যে 7 জন কর্মী। ছোট্ট অফিস, বয়সও কাছাকাছি, তাই ওদের 3 জনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। আস্তে আস্তে আরো অনেকে যোগ দিয়েছে, তবে ওদের মধ্যে সম্পর্ক হয়েছে সবচেয়ে নিবিড়। বৃষ্টির সঙ্গে মেঘের সম্পর্কটা বন্ধুত্বের থেকে ঊর্ধ্বে কখন গেল সেটা মেঘ টের পায়নি। ওরা দুজনেই একই অ্যাপার্টমেন্টে থাকে, অফিসেরই দেয়া, তাই একই সঙ্গে ফেরে। দুজনেই নিঃসঙ্গ। মানুষের এরকম পরিস্থিতিতে কাছাকাছি আসা খুবই স্বাভাবিক। দুজনের তরফ থেকে কোনো বাধাও ছিল না। তবে কেউ কিছু মুখ ফুটে বলেনি কোনোদিন, স্পর্শও করেনি। আর এভাবেই চলতে থাকে সময়। কিছুদিন আগে মেঘ খুব অসুস্থ হয়ে পড়ে। রজত তখন অফিসের কাজে কলকাতায়। মেঘ বড়ই অসহায় বোধ করে। সে একাই থাকে, একজন হেল্পিং হ্যান্ড আছে, সে সকালে রান্না আর ঘরের কাজকর্ম করে চলে যায়। 2 দিন অফিস না যাওয়ায় বৃষ্টি আসে খোঁজ নিতে। তারপর তার সেবাতেই আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে মেঘ। সেদিন বাইরে খুব বৃষ্টি, আর তার ঘরেও বৃষ্টি এসেছে। অপূর্ব লাগছিল বৃষ্টিকে। আকাশ নীল শাড়িতে, মেঘের মাথার চুলে বৃষ্টির হাত খেলা করছিল। বৃষ্টির সদ্য স্নাত চুলের জলের স্পর্শ ওর কপাল সিক্ত করছে। মেঘ আর পারল না নিজেকে ধরে রাখতে। বৃষ্টি যখন তার বৃষ্টি ধারায় শীতল করছে মেঘের উষ্ণ শরীরকে, বাইরেও তখন উত্তাল মেঘের সাথে বৃষ্টির প্রেম চলছে। এরপর থেকে তারা অনেকবারই লং ড্রাইভে গেছে, শুধু দুজনে, কখনো বা অফিসের সবাই মিলে। বৃষ্টি মেঘের প্রেমের ব্যাপারে এখন সবাই জানে। ওদের বাড়িতেও কথাবার্তা হয়ে রয়েছে। মাস 2 মধ্যেই ওদের বিয়ে। গত কয়েকদিনের আগের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মেঘের মনে রক্তক্ষরণ চলছে। এই গত সপ্তাহে তখন ওরা কোনারকের মন্দিরের কাজ প্রায় শেষ করে এনেছে। দিনটা ছিল পূর্ণিমা। অফিসের গেস্ট হাউসের বারান্দায় বসেছিল মেঘ। সবাই ফিরে যে যার রুমে ফ্রেশ হতে গেছে। চাঁদের আলোয় গেস্ট হাউসের লনটা ভেসে যাচ্ছে। সবাই ফ্রেশ হয়ে মেঘের বারান্দায় বসবে ঠিক ছিল, আড্ডাও হবে আর সারাদিনের কাজের একটা ব্রিফও নেওয়া হবে। আসলে ওরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করে। আজ যেমন সৌম্য আর মেঘ একটা গ্রুপে ছিল। মেঘ পাথরের দেওয়ালগুলো ভালো করে দেখে মার্ক করছিল, আর সৌম্য প্রয়োজন মতো ছবি তুলে নিচ্ছিল। মন্দিরটার সামনে দিকে ওরা ছিল, আর পিছনের দিকে রজত আর বৃষ্টি। কাজ শেষ করে মেঘ যখন ফেরার সময় ডাকতে গেল, দেখলো ওরা আগেই চলে গেছে। একটু অবাক হয়েছিল সে। যাই হোক, গেস্ট হাউসে ফিরে দেখলো বৃষ্টির ঘরের দরজা বন্ধ। রজত সামনের বাগানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কারুর সাথে। ওদের দেখে বলল, তাড়াতাড়ি হয়ে গেল তাই চলে এলাম। রজতকে কেমন একটু উত্তেজিত লাগছে। ও কথা না বাড়িয়ে ঘরে চলে গেল। সৌম্য আর রজত একটা ঘরে আছে। 7:30 বাজে। মেঘ ভাবল কি ব্যাপার, এত দেরি করছে।
উঠে ডাকতে গিয়ে দেখলো সৌম্য ঘরে একা, রজত নেই। সৌম্য বলল রজত ফিরেই কিছু কাজের জন্য বেরিয়ে গেছে, বলেছে ওরা এলে একসাথে আসছে। মেঘ সরে এলো বৃষ্টির ঘরের দিকে। ওদের ঘরগুলো একই বিল্ডিং এ দুটি তলায়, একটি করে ঘর, সঙ্গে বারান্দা, একটি ছোট্ট কিচেন আর টয়লেট। বৃষ্টির ঘরটা একেবারে একতলার শেষের দিকে। ঘরের সামনে গিয়ে দেখলো তালা বন্ধ। হাঁটতে হাঁটতে সে ডাইনিং হলে গেল। ম্যানেজার জানালো ম্যাডাম তো আসেননি সেদিকে। মেঘ আবার একটু আশ্চর্য হলো। তথাপি সে হাঁটতে হাঁটতে বাগান পেরিয়ে কোনারকের মন্দিরের দিকে গেল। খুব একটা দূরে নয় ওদের গেস্ট হাউস থেকে। চাঁদের আলোয় রহস্যময়ী দেখাচ্ছে মন্দিরটিকে। কত কিংবদন্তি গল্পের সাক্ষী এই মন্দির। ভাবতে ভাবতেই চাপা গলার আওয়াজ পেল। শোনা যাচ্ছে না স্পষ্ট, কিন্তু দুটো আবছা মূর্তি দূরে হলেও অয়ব দেখে চিনতে পারছে সে। রজত আর বৃষ্টি। রজত কিছু বোঝাচ্ছে হাত নেড়ে। বৃষ্টি মাথা নাড়ছে। হঠাৎ করে রজত এগিয়ে এসে বৃষ্টিকে জড়িয়ে ধরল। বৃষ্টি কাঁদছে মনে হচ্ছে। হঠাৎ আলিঙ্গন ছাড়িয়ে ছুটে বেরিয়ে গেল। মেঘের পায়ের নিচে থেকে জমি সরে যাচ্ছে আস্তে আস্তে। এ কি দেখল সে? কিছুক্ষণ এলোমেলো ভাবে ঘুরে বেড়ালো সে। তারপর ফিরে এলো গেস্ট হাউসে। দেখলো রজত আর সৌম্য আড্ডা জমিয়েছে। বৃষ্টি নেই। সৌম্য বলল বৃষ্টি ঘরে আছে, শরীর বিশেষ ভালো নয়, ওকে ডাকতে না করেছে, রাতের খাবার ঘরেই খাবে। রজতকে দেখে মনে হলো না যে সে এইসব ব্যাপারে কিছু জানে। মেঘ ওদের সাথে কিছুক্ষণ কাটিয়ে ঘরে চলে গেল। তার ঠিক পরের দিন তারা পুরী চলে এসেছে। বৃষ্টির সাথে যতবার কথা বলতে গেছে ওকে অন্যমনস্ক লেগেছে, কিন্তু কিছুই বলেনি। আজ এই দিগন্ত বিস্তৃত সমুদ্রের দিকে তাকিয়ে সে ভাবছিল মানুষের মনও এই সাগরের মতো অতল স্পর্শী। এত দিন মেলামেশার পরেও সে কি জানে, সে কি চেনে বৃষ্টিকে? মন খারাপের মেঘ আবার ছেয়ে ফেলল তাকে। সকালে মেঘ তখনও বিছানা ছাড়েনি। কালকের ঘটনার হ্যাংওভার কাটেনি এখনো। রাতে কেমন ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে। সৌম্যর গলা পেয়ে দরজা খুলল। সৌম্য জিজ্ঞাসা করল, রজতদা কোথায় জানো? কাল রাতে ফোন করতে বাইরে গেল, আমি তারপর শুয়ে পড়েছি। কখন ফিরেছে টের পাইনি। এখন দেখছি নেই। রাতে ফিরেছে কিনা বুঝতে পারছি না। সৌম্যর কথা মেঘকেও অবাক করল। দুজনে মিলে বৃষ্টির কাছে গেল। বৃষ্টি একটা অদ্ভুত কথা বলল। সে রাতে নাকি রজতকে 11টা নাগাদ বেরোতে দেখেছে। বৃষ্টি তখন বারান্দায় বসেছিল। অবশ্য তারপরও শুয়ে পড়েছে, কাজেই রজত কখন ফিরেছে দেখেনি। তিনজনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করল। তারপর গেস্ট হাউসে এসে বসে ভাবছিল যে থানায় যাবে কিনা। রজতের ফোনটাও সুইচ অফ বলছে। এমন সময় পান্থনিবাসের রুম সার্ভিসের একটি ছেলে এসে বলল, বাবু, আপনাদের ম্যানেজার বাবু ডাকছেন রিসেপশনে। কিছুক্ষণ পর রিসেপশনে ইন্সপেক্টর সুব্রত বক্সি, সিআইডি স্পেশাল ব্রাঞ্চ ও সাব ইন্সপেক্টর বিজয় এসেছেন ওদের সাথে কথা বলতে। নমস্কার, আমি ইন্সপেক্টর বিজয়। আপনাদের প্রত্যেকের সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। কি ব্যাপারে বলুন তো? বলছি, দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কিনা। বলে একটা মানিব্যাগ থেকে ছোট্ট পাসপোর্ট সাইজের ফটো বার করলেন। ছবিটা ভিজে খুব খারাপ অবস্থা, তাও বুঝতে পেরে শিউরে উঠে মেঘ বলল, এ তো রজতের ছবি। ইনি এখন কোথায়? আমরাও তো খুঁজে পাচ্ছি না সকাল থেকে। আপনারা রিপোর্ট করেছেন থানায়? না, মানে আমরা আশেপাশে খুঁজে দেখছিলাম, এবার ভাবছিলাম থানায় যাব। আর খোঁজার দরকার নেই। রজতবাবুর দেহ উদ্ধার হয়েছে সকালে সমুদ্রের পাড়ে। স্থানীয় নুলিয়ারা দেখে পুলিশে খবর দেয়। এখন আপাতত থানায় আছে। আপনারা শনাক্ত করলে মর্গে পাঠাবো। থানা থেকে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে গেল। প্রথমে ওরা ভেবেছিল সমুদ্রে ডুবে মৃত্যু, কিন্তু রজতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। শ্বাসরোধ করে মৃত্যু হয়েছে।
পুলিশের তরফ থেকেই রজতের পরিবারের কাছেও খবর দেয়া হয়েছে। রজতের পৈতৃক বাড়ি কলকাতার শ্যামবাজার। অবশ্য সেখানে কেউ থাকে না। বাবা মা দুজনেই মারা গেছেন। এক দিদি, সে ভুবনেশ্বরেই থাকে। রজত মাঝে মধ্যেই দিদির বাড়ি গিয়ে রাতে থাকত। আপাতত ওদের ছুটি, কিন্তু পুরীর বাইরে যেতে পারবে না। কাল সকালে ইন্সপেক্টর এসে সবার বয়ান নেবেন। পরদিন সকালে ইন্সপেক্টর বক্সির সাথে আরও একজন সঙ্গে এলেন। ভদ্রলোকের নাম কিকিরা। রোগা, লম্বায় প্রায় 6 ফুট, ফর্সা, চোখে চশমা। ইন্সপেক্টর বক্সি বললেন ওনার বন্ধু, রজতের কেসে সাহায্য করবেন। বক্সি সাহেব বললেন, দয়া করে একটু সহযোগিতা করুন। আপনারা যত দ্রুত আমাদের কাজটা করতে দেবেন, তত তাড়াতাড়ি মুক্তি পাবেন। রিসেপশনের পাশের একটা ঘরে বসে আছেন ওনারা। কিকিরা প্রেসেন্স খেলছেন একটা টেবিলের উপর। বক্সি সাহেব কিকিরার দিকে একবার তাকিয়ে মেঘকে জেরা শুরু করলেন। আপনার নাম? মেঘ চ্যাটার্জি। কতদিন আছেন এখানে? প্রায় 3 বছর। আপনার বাড়ি? কলকাতায়, টালিগঞ্জ। আগে কি কলকাতার অফিসে ছিলেন? না, আমার পোস্টিং এখানে। আচ্ছা, রজতবাবু কেমন ধরনের লোক ছিলেন? আপনার সাথে তার সম্পর্কই বা কেমন ছিল? রজত খুবই প্রাণবন্ত, উচ্ছল একটা মানুষ ছিল। ওর স্বভাবের জন্যই খুব তাড়াতাড়ি আমাদের বন্ধুত্বটা গভীর হয়ে যায়। সত্যি বলতে এখানে আমি, বৃষ্টি আর রজত বাঙালি আর প্রায় সমবয়সী, তাই বন্ধুত্ব অল্প দিনের মধ্যেই গাঢ় হয়ে গিয়েছিল। মানে আপনি বলতে চাইছেন বৃষ্টি আর রজতের সাথে আপনার একই ধরনের গভীরতা? না, আসলে বৃষ্টির সঙ্গে আমার কিছুদিনের মধ্যেই বিয়ে। বাড়ি থেকে সব কথাবার্তা হয়েই আছে। আচ্ছা, বৃষ্টি ম্যাডামের সাথে রজতবাবুর কেমন সম্পর্ক? ওনারা তো আগে কলকাতায় ছিলেন। আপনার আগে রজতবাবুকে চিনতেন উনি? ওরা দুজনে ভালো বন্ধু ছিল, এইটুকুই জানি। এর বেশি আর বলতে পারবো না। বলতে পারবেন না? না বলতে চাইছেন না? কি বলছেন এসব? বৃষ্টি আমার প্রেমিকা, কয়েকদিন বাদেই আমাদের বিয়ে। আর রজতের সঙ্গে ওর শুধুমাত্র পরিচয় ছিল। আর তাছাড়াও যদি অন্য কোনো রকম সম্পর্ক থাকতো তাহলে তো আমাদের সম্পর্কটাই তৈরি হতো না। দেখুন, একজন মানুষ খুন হয়েছেন, আমাদের তো সব দিক খতিয়ে দেখতে হবে। আপনার কি মনে হয় রজতবাবুর কোনো শত্রু থাকতে পারে কি? ওর মতো সদাহাস্যময় কোনো ছেলের যদি শত্রু থাকে তাহলে আমি আশ্চর্যই হব। আচ্ছা, এটা কোনো ছিনতাইবাজের কাণ্ড নয় তো? সম্ভাবনা খুবই কম। রজতবাবু পার্স ওনার পকেটেই ছিল এবং তাতে প্রায় 1,500 টাকা ছিল। দেখে তো মনে হয়নি কিছু খোয়া গেছে বলে। আর একটা কথা, এখানে দারোয়ান বলল রজতবাবু বিকেলে ফেরার পর দুবার বেরিয়েছেন, একবার সন্ধ্যে 7টা নাগাদ আর একবার রাত 11টা। দারোয়ান তারপর খেতে গেছিল, তাই ওনাকে আর ফিরতে দেখেনি। এ বিষয়ে আপনি কিছু আলোকপাত করতে পারেন কি? না, আমাকে বলে যায়নি, আমি জানি না। এ ব্যাপারে সৌম্য বলতে পারে, ওরা একই রুম শেয়ার করেছিল। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আপাতত না, তবে সব সত্য বলছেন তো? না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। না, আমি যতটুকু জানি ততটুকুই বললাম। এর বেশি আমারও আর জানা নেই। আপনি এখন আসতে পারেন। দারোয়ানকে তো আগের দিন জেরা করেছো, আর একবার ডাকবে? রামভজন এই পান্থনিবাসী সেদিন রাতে ছিল। রামভজন ঘরে ঢুকে প্রায় কেঁদে দিয়ে বলে উঠল, मुझे कुछ नहीं मालूम बाबूजी। কিকিরা সামনে এগিয়ে এলো, সস্নেহে হাতটি ধরে বলল, डरना मत, सिर्फ सच बताओ। अरे तुम्हारा कुछ नहीं होगा। अच्छा, उस दिन तुम हर वक्त गेट के पास ही था? जी साहब, शाम 5 बजे से गेट के पास ही था। रात में कौन कौन बाहर गया? मैडम जी और रजत साहब सबसे पहले आए, करीबन 5 के आसपास, और वो मेघ साहब। सोमू बाबू तकरीबन 6 बजे के आसपास होगा। उसके बाद कौन कौन बाहर गए? 7 बजे होगा। वो रजत साहब बाहर गए थे। कुछ देर बाद मैडम जी गेट में आके पूछे, रजत बाबू कहाँ गए? मैंने बोला मैं नहीं जानता। उसके बाद मैडम जी भी निकल गए। कुछ देर बाद वो मेघ बाबू जी बाहर गए, बोले थोड़ा घूम के आते हैं।
कितने बजे लौटे सब लोग? पहले मदाम जी लौटे शायद 8 से 8:30 के बीच में। उसके 5-10 मिनट बाद रजत साहब और मेघ साहब 9 बजे के बाद लौटे। उसके बाद कोई बाहर नहीं गए? 11 बजे रजत बाबू गए, बोले तबीयत कुछ ठीक नहीं, थोड़ा घूम के आते हैं। मैंने बोला था नहीं जाने के लिए, मगर वो सुने ही नहीं। मतलब गेस्ट हाउस में कोई रूल नहीं है, सब अपने मर्जी की माफिक बाहर भी जा सकते हैं और अंदर भी आ सकते हैं? नहीं बाबूजी, जरूर है। 10 बजे गेट बंद हो जाता है। तो फिर रजत साहब के लिए नया रूल? बाबू कितना बख्शिश दिया, सच बताओ। साहब, उस दिन बाबूजी 200 रुपया दिया था, बोला था गेट खुला रखना। मैं वही किया और कुछ जानी ना हजूर। ठीक है, अब तुम जाओ, मगर याद रखना कोई भी झूठ बोला तो, और कभी ऐसा मत करना, किया तो? नहीं नहीं हजूर। রামভজন মাথা নাড়তে নাড়তে চলে গেল। ঘরে সৌম্য এসে ঢুকলো। এই কয়েক ঘন্টায় বিধ্বস্ত শরীর। ও এদের মধ্যে সবচেয়ে কম বয়সী। সত্য 2 বছর হলো পাশ করেছে, প্রায় সঙ্গে সঙ্গেই চাকরি। ঘটনার আকস্মিকতায় একেবারেই ভেঙে পড়েছে। আপনার নাম? সৌম্য হাজরা। কতদিন আছেন এই অফিসে? প্রায় বছর 2 আপনি তো মেঘবাবুর সাথে প্রথম থেকেই কাজ করছেন, মানে কাজে যোগ দেওয়া থেকে। তা বস হিসেবে কেমন উনি? ভীষণ ভালো, দায়িত্বশীল ও উপকারী। বসের মতো সম্পর্ক নয় মেঘদার সাথে। আর মানুষ হিসাবে? মানুষ হিসেবে খুবই রুচিশীল, ধীর স্থির, শান্ত প্রকৃতির। আর রজতবাবু, বৃষ্টি দেবী? বৃষ্টিতেও খুব শান্ত প্রকৃতির, নিজের মতো থাকে, কাজের ব্যাপারে খুবই দক্ষ, মনোযোগী ও দায়িত্বশীল। আমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। রজতদা খুবই ছটপটি প্রকৃতির ছিল, একাই আসর মাতিয়ে রাখত। খুব ভালো গান গাইতো, আঁকতে পারতো, আবার ছবি তুলতেও পারতো। যদিও আমার চেয়ে বয়সে বড়, তবে আমাদের খুবই ভালো বন্ধুত্ব ছিল। আর বাকিদের সাথে কেমন সম্পর্ক ছিল? খুব ভালো, ওরা 3 জনেই খুব ভালো বন্ধু। আচ্ছা সৌম্যবাবু, ঘটনার দিন রজতবাবুর আচরণে কোনো অসঙ্গতি দেখেছিলেন? না, সেরকম কিছু নয়, তবে আমরা কাজ শেষে একসাথেই ফিরি রোজ। সেদিন রজতদা আর বৃষ্টিদা একসাথে কাজ করছিল, হঠাৎ করেই আমাদের না বলে চলে আসে। অবশ্য আমরা ফেরার পর বলল কাজ শেষ হয়ে গেছিল। আবার হঠাৎ করে আমরা আড্ডা মারছিলাম, ওর একটা ফোন আসলো, কথা বলতে বলতে বেরিয়ে গেল। আমি উঠে ঘরে চলে আসি। মেঘবাবু আর বৃষ্টি দেবী তখন কোথায় ছিলেন? আমি আসলে মোবাইলে সিনেমা দেখছিলাম। মেঘদা তো আমার সাথে ফিরেই ফ্রেশ হতে চলে যায়। ও হ্যাঁ, একবার এসেছিল 7:30 নাগাদ। আমরা কেউ আড্ডা দিচ্ছিলাম না, তাই জিজ্ঞেস করছিল রজত কোথায়। রজতদা তো ততক্ষণে বেরিয়ে গেছে, আমি সেটা বললাম। তারপর মেঘবাবু কি করলেন? আমি না খেয়াল করিনি আসলে। রজতদা কিছুক্ষণ পরে ফিরল, তখন বলল চল লনে বসি। তারপর মেঘদাকে আর বৃষ্টিদিকে দেখতে পেলাম। বৃষ্টিদি বলল তোমরা বসো, আমার শরীর ঠিক লাগছে না, শুয়ে পড়বো। আমায় বলল একটু বলে দিতে রাতের খাবারটা যদি একটু ঘরে দেয়। আমরা কিচেনে বৃষ্টিদির জন্য ডিনার আর আমাদের স্ন্যাক্স বললাম। আমরা একটু ড্রিঙ্ক করবো ভাবছিলাম। ও মা, মেঘদার ঘরে গিয়ে দেখি তালা বন্ধ। অগত্যা আমরা দুজনেই শুরু করলাম। কিছুক্ষণ পর অবশ্য মেঘদা ফিরল, বলল একটু হাঁটতে বেরিয়েছিল, তবে আমাদের সাথেও বসলো না বেশিক্ষণ। একটা ড্রিঙ্ক নিয়ে উঠে পড়ল, রাতে খাবারও খেলো না। তারপর রজতবাবু আর আপনি কি করলেন? আমরা ওখানেই স্ন্যাক্স বেশি খাওয়া হয়ে গেছে বলে সামান্য রাতের খাবার অর্ডার করলাম, লনে বসেই খেয়ে নিলাম। তারপর রুমে চলে গেলাম আন্দাজ ওই 10:30 নাগাদ। দুজনেই? দুজনেই গেলাম। সত্যি বলতে কি একটু বেশি খাওয়া হয়ে গেছিল, তাই ঘরে শোয়ার পর কিছু মনে নেই। তবে রজতদা ফোনে কথা বলছিল সমানে, শুধুমাত্র
আবছা মনে পড়ছে, রজতদা বলল একটু হেঁটে আসি, শরীরটা ঠিক লাগছে না। সকলে যখন ঘুম ভাঙে দেখি রজতদা নেই। আমি মেঘদার ঘরে গেলাম, তারপর দুজনা বৃষ্টিদির ঘরে গেলাম। বৃষ্টি দিয়ে একটা অদ্ভুত কথা বলল। আর সে নাকি রাতে বারান্দায় বসেছিল, রজতদাকে বেরোতে দেখেছে রাতে। আচ্ছা, রজত আর মেঘের মধ্যে বৃষ্টি দেবীর সঙ্গে কার ভালো সম্পর্ক ছিল? রজতদা আর বৃষ্টিদি তো আগে কলকাতার অফিসে ছিল, ভালো বন্ধুত্ব ছিল মনে হয়। তবে বৃষ্টিদি একটু ইন্ট্রোভার্ট, কম কথা বলে সবার সঙ্গেই। মেঘদার সাথে ভালো সম্পর্ক, ওদের তো বিয়েও ঠিক হয়ে গেছে। রজত বাবুর কোনো শত্রু আছে বলে মনে হয় আপনার? জানি না, আমি সত্যি জানি না রজতদার মতো লোকের শত্রু থাকতে পারে। আচ্ছা, আপনি আসুন এবার, একটু বৃষ্টি দেবীকে পাঠিয়ে দেবেন। বৃষ্টি ঘরে ঢুকল, আকাশ নীল রঙের একটি শাড়ি পরনে। মুখের ক্লান্তির ছাপ সত্ত্বেও স্নিগ্ধতা ফুটে উঠেছে। চোখের কোণে কালি, কান্নাকাটি করার জন্যই মনে হয় চোখ মুখে ফোলা ফোলা ভাব। বক্সী সাহেব বসতে বলায় ঈষৎ চমকে তাকালো, তারপর ধীরে ধীরে বসে পড়ল। বক্সী সাহেবকে কিকিরা ইশারা করায় প্রশ্ন শুরু করলেন। আপনার নাম? বৃষ্টিলেখা মুখার্জি। কতদিন আছেন এই অফিসে? কলকাতায় 2 বছর, এখানেও প্রায় 2 বছরের উপর। রজতবাবুর সাথে আপনার সম্পর্ক কেমন? একজন ভালো সহকর্মীর সঙ্গে যেরম থাকে। আর মেঘবাবুর সাথে? সহকর্মীর মতো? একটু থেমে অফিসার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ম্যাডাম, একজন খুন হয়েছেন, আপনার কিছু ব্যক্তিগত ব্যাপার তো প্রকাশ হয়ে পড়বেই, তাই না? মেঘের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। রজত বাবুর সঙ্গে তো আপনার কলকাতা থেকে পরিচয় ছিল, আপনি বলছেন কোনো ঘনিষ্ঠতাই হয়নি? মানে আপনি কি মিন করতে চাইছেন? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, রজতের সঙ্গে আমার ভালো সম্পর্ক সহকর্মী হিসেবে, অন্য কিচ্ছু নয়। আচ্ছা, ঘটনার দিন রজত বাবুকে শেষ আপনি কখন দেখলেন? রাত 11টা নাগাদ। রজত গেট থেকে বেরোচ্ছিল। আমার কটেজটা শেষ হলেও বারান্দা থেকে মেইন গেটটা পরিষ্কার দেখা যায়। যদিও আলো আধারই ছিল, কিন্তু রজতকে চিনতে পেরেছিলাম। নিস্তব্ধ বলে ওর গলার আওয়াজটাও ভেসে আসছিল। সেদিন তো সারা রাত রজত বাবুর সঙ্গে আপনি কাজ করেন, শুনলাম আপনারা তাড়াতাড়ি ফিরে আসেন, মেঘবাবুদের জানানো নেই। আমাদের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই। দেখুন, রজত আর আমি বহুদিন কাজ করছি একসাথে, আর সৌম্য মেঘের সাথে করে। ওর তুলনায় নাভিস, তাই একটু বেশি সময় লাগে। এর মধ্যে অস্বাভাবিক ব্যাপারটা কোথায় ঠিক বুঝলাম না। তাই কি? আর আমি যদি বলি আপনার সাথে রজত বাবুর কথা কাটাকাটি হয়, আর তার ছেড়েই আপনারা তাড়াতাড়ি চলে আসেন? কি সব বলছেন আপনি? দেখুন, আপনি নিজের মতন বানিয়ে বলতেই পারেন, তাতে আমার কোনো দায় নেই। তাহলে রজতবাবু দ্বিতীয়বার যখন বেরোন, তার কিছুক্ষণ পরেই আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হলো কেন? দেখুন বৃষ্টি দেবী, বারবার বলছি, আমাদের সাথে সহযোগিতা করুন, তাতে আপনারই লাভ, না হলে বিপদ বাড়বে। ঘরে অখণ্ড নিস্তব্ধতা। বৃষ্টি কিছুটা সময় নিল, আস্তে আস্তে মুখ তুলে চাইল। তার মুখটা এখন পাণ্ডুর বর্ণ ধারণ করেছে। আপনারা কি আমার রজতের খুনের ব্যাপারে সন্দেহ করছেন? শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে পারবেন আমায় গ্রেপ্তার করতে? মোটিভ কি আমার? আর রজতের মতন স্বাস্থ্যবান লোককে আমার পক্ষে খুন করা সম্ভবপর? প্রথমত, আপনারা কেউই সন্দেহের ঊর্ধ্বে নন। দ্বিতীয়ত, মোটিভ আপনাদের সবারই আছে, আর সেটা বের করবার চেষ্টাই করছি আমরা। আর আপনার তৃতীয় প্রশ্নের উত্তর, আজকাল খুন করার অনেক পদ্ধতি আছে, নিজে হাতে খুন করার মতো বোকামি খুব কম লোকই করে। আশা করি আপনি সত্য ভাষণ করছেন। কিছু গোপন করে থাকলে পরবর্তীকালে আপনি বিপদে পড়বেন। আচ্ছা আসুন, দয়া করে শহরের বাইরে যাবেন না। মোটামুটি জেরা পর্ব শেষ। কিকিরা আর বক্সী পান্থনিবাস থেকে বেরিয়ে এলো। কিকিরা গাড়িতে উঠে বলল, সুব্রত, আমার কয়েকটা ইনফরমেশন লাগবে। ইন্সপেক্টর সুব্রত বক্সী কিকিরা ছোটবেলার বন্ধু।
তাই এখানে এসে তার কোয়ার্টারেই উঠেছে কিকিরা। কি কি জানতে চাস বল। বৃষ্টিদের কলকাতা অফিসের ফোন নাম্বার, পান্থনিবাসের ভিজিটার বুকের কপি, বিশেষত এরা এখানে আসার পর থেকে সম্পূর্ণ ডিটেলস, রজত সহ এদের সবার গত 6 মাসের কল লিস্ট, আর রজতের ময়না তদন্তের রিপোর্টটা যত তাড়াতাড়ি আনতে পারিস। ময়না তদন্তের রিপোর্ট কাল বিকেলের মধ্যেই এসে যাবে, বাকিগুলো আজ বিকেলের মধ্যেই পেয়ে যাবি। তুই কি এখন কোয়ার্টারে যাবি না থানায়? না, কোয়ার্টারেই যাই, খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব। তো তুই কখন ফিরবি? দেখি, তাড়াতাড়ি ফিরবো বিকেলের মধ্যেই। কিকিরাকে নামিয়ে দিয়ে সুব্রত চলে গেল। কিকিরা খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে পেশেন্স খেলতে লাগলো। কিছু অসঙ্গতি আছে, ধরতে পারছে না। কিছুক্ষণ খেলার পর কিকিরা শুয়ে পড়ল। মাথা ও দেহ উভয় বিশ্রাম চাইছে। সুব্রত এসে যখন কিকিরাকে তুলল তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। সুব্রত অবিবাহিত, ওর ডান হাত বা অভিভাবক সুজনদা কিকিরাকে অনেকদিন ধরেই চেনে। সুব্রত ফ্রেশ হয়ে আসা মাত্র চা আর চিজ স্যান্ডউইচ দিয়ে গেল। এটা সুজনদা দারুণ বানায়। দুজনে বারান্দায় বসে অস্তগামী সূর্য দেখতে দেখতে আড্ডা মারছিল। কিকিরা ভিজিটার বুকটা দেখছিল। তার একটু অদ্ভুত লাগলো একজনের নাম দেখে। আরো একটা জিনিস অদ্ভুত লাগলো যে রজত কিছুদিন আগে একা একবার পান্থনিবাসে এসেছে, তখনও এই ভদ্রলোকের নাম রয়েছে। এবার রজতের কল লিস্টটা হাতে নিল। লাস্ট কল একটা পাবলিক টেলিফোন বুথ থেকে, তার আগে বৃষ্টির কল, তার আগে আরো দুটো কল ওই একই টেলিফোন বুথ থেকে। কিকিরার ভ্রু দুটো একবার কুঁচকে আবার সোজা হলো। কি রে, কিছু বুঝতে পারলি নাকি? একটু আলো দেখতে পাচ্ছি রে, কিন্তু আরো কিছু তথ্য চাই। আচ্ছা, এদের কলকাতা অফিসের কোনো কন্ট্যাক্ট পেলি? ও হ্যাঁ, দেখ ভুলেই গেছি। কিকিরা দেখলো একটা ল্যান্ডলাইন নাম্বার আর একটা মোবাইল নাম্বার। ল্যান্ডলাইনটা অফিসের আর মোবাইলটা বিদিশা মিত্র। এই বিদিশা বৃষ্টির খুবই ক্লোজ, এখনো যোগাযোগ আছে। কিকিরা ফোনটা নিয়ে পাশের ঘরে গেল। মিনিট 10 বাদে যখন ফিরে এলো চোখটা চকচক করছে। কি রে, কিছু ক্লু পেলি মনে হচ্ছে? ধীরে বন্ধু, ধীরে। আচ্ছা, আমি কাল একবার বৃষ্টি দেবীর সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। তারপর গুনগুন করে গান শুরু করে দিল। এর মধ্যেই সুজনদার বিখ্যাত পমফ্রেট ফ্রাই সঙ্গে উপযুক্ত মদিরা। নিশ্ছিদ্র রাতে সমুদ্রের রহস্যময় উপস্থিতি ওদেরকে বর্তমান জগৎ থেকে অনেক দূরে নিয়ে গেল। সুব্রত তৈরি হচ্ছিল থানায় বেরোবে। সবে ব্রেকফাস্ট শেষ হলো, সুজনদা এসে বলল, দাদা বাবু, একজন বাবু এসেছেন, আপনার লগে দেখা করতে চায়। সুব্রত তৈরি হয়ে মিনিট 5 মধ্যে বসার ঘরে চলে এলো। দেখলো মেঘ মাথা নিচু করে বসে আছে। সুব্রতর গলার আওয়াজ দিতেই মুখ তুলে তাকালো। আরো বিধ্বস্ত দেখাচ্ছে ওকে, চোখে মুখে রাত্রি জাগরণের ছাপ। ইতিমধ্যেই কিকিরা ঘরে ঢুকলো। কি ব্যাপার এত সকালে? আপনাদের আমি কিছু সত্যি গোপন করেছি, কিন্তু দুরাত আমি ঘুমোতে পারিনি। রজতের মতো প্রাণবন্ত ছেলেরও ওই রকম। একটু শান্ত হন, অপরাধী ঠিক ধরা পড়বে। নিন, জল খেয়ে শান্ত হয়ে বসুন, তারপর বলুন কি বলতে চান। কথা দিচ্ছি আপনার সমস্ত কথা গোপন থাকবে। কোনারকের ঘটা সেই বিশেষ ঘটনাটি মেঘ কিকিরাকে বলে তার হাত দুটি চেপে ধরল। আপনারা বিশ্বাস করুন, বৃষ্টি ওই ধরনের মেয়ে নয়, কিন্তু এই ঘটনাটা বললে পরিস্থিতি সম্পূর্ণ ওর বিপক্ষে যাবে, তাই আমি ভয় বলিনি। কিন্তু কিন্তু গত দুরাত রজতের মুখটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে, তাই আমি আসতে বাধ্য হলাম। কিন্তু আমি যা করেছি বৃষ্টিকে ভালোবেসেই করেছি। ঠিক আছে, আপনি এবার আসুন। শুধুমাত্র এইটুকু বলতে পারি, কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি পাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। মেঘ চলে গেলে সুব্রত কিকিরাকে প্রশ্ন করল, তোর কি মনে হয় বলতো, মেঘ নিজেকে বাঁচাতে এসব বলল? না, সেটা মনে হয় না। তাহলে প্রথম দিনই বলতো। তুই বেরোবি নাকি বল,
নামিয়ে দিয়ে যাই তাহলে। না, তুই যা। আমি সুজনদার হাতে লুচি আর বেগুন ভাজা না খেয়ে নড়ছি না। কিকিরা নিজেই চাইছেন না যে এখন তার সব রকম গতিবিধি সুব্রত জানুক। পুলিশ দেখলেই সবাই সাবধান হয়ে যায়। বিনায়ক আর্ট গ্যালারির সামনে যখন নামলো প্রায় 11টা বাজে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, স্লিপ দেবার 5 মিনিটের মধ্যে ডাক এলো। বিনায়ক পাতির ঘরে ঢুকে মুগ্ধ হয়ে গেল কিকিরা। চারিদিকে অপূর্ব সব ছবি আর স্থাপত্যের সমাহার। দরজা জানলা সর্বত্রই শিল্পের ছোঁয়া। ডান দিকে একটি ছোট্ট জগন্নাথ মন্দিরের আদলে রিপ্লিকা, বাঁ দিকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার পাথরের মূর্তি। বিনায়কবাবুর ডাকে চমক ভাঙল। সাদা ফতুয়ার সাথে কোটকিপার সাদা ধুতি, কাঁধে কোটকি চাদর, কালো রঙের মুখে ধপধপে সাদা চুল, সমস্ত কিছুতেই আভিজাত্যের ছোঁয়া। আসেন আসেন, বলেন কি করতে পারি আপনার জন্য? কিকিরা হাত বাড়িয়ে নিজের ভিজিটিং কার্ডটা দিল। বিনায়কবাবু একবার দেখে রেখে দিলেন। বলুন স্যার, চা কফি কিছু? না ধন্যবাদ, এই সবে খেয়ে এলাম। একটু কফি খান অন্তত। বলে বেল বাজালেন। একজন সুদর্শন মহিলা এসে দাঁড়ালো। ওনাকে কফি আনতে বলে বললেন, দেখো কেউ যেন বিরক্ত না করে। দেখুন, সময় নষ্ট করে লাভ নেই, সরাসরি প্রশ্নে আসি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসার রজত রায় বলে কাউকে চিনতেন? হ্যাঁ, আলাপ আছে। কেন বলুন তো? আপনি কি জানেন যে উনি মারা গেছেন? কি? গত 2 দিন আগে। আচ্ছা এবার বলুন, ওনার সাথে আপনার ঠিক কেমন ঘনিষ্ঠতা ছিল? দেখুন, কাজের ব্যাপারে 2-4 বার সাক্ষাৎ হয়েছে। ওনাদের দপ্তর পুরী ও কোণারকের মন্দির নতুন করে সাজাচ্ছেন। মেরামতির পর যে অংশগুলো একেবারে নষ্ট হয়ে গেছে সেগুলো নতুন করে বানাবার ব্যাপারে কয়েকজন শিল্পীর সাথে যোগাযোগ করেছেন। ব্যাস, ওই সূত্রেই পরিচয়। তারপর আপনি রাজি হয়েছিলেন? দেখুন, আমি রিপোর্ট আর ছবিগুলো সবে পেয়েছি, এখনও ভাবিনি। আসলে সরকারি কাজ সম্মানজনক হলেও পারিশ্রমিক খুবই কম। আমাকেও তো নিজের ব্যাপারে ভাবতে হবে। এখনো না বা হ্যাঁ বলিনি, দেখি একটু ভেবে। ওনারা কতদিন আগে যোগাযোগ করেন? ওদের কোণারকের কাজটা শেষ হওয়ার পরে, মানে 4-5 দিন আগে হবে। কে যোগাযোগ করেন? রজত বাবু। কিভাবে? ফোনে না দেখা করেন? প্রথমে ফোনে যোগাযোগ করেন, পরে কাজ সংক্রান্ত ফাইল নিয়ে দেখা করেন। কোথায় দেখা করেন আর কবে? আমার অফিসেই এসেছিলেন, সন্ধে 7:30 হবে। তার মানে তার আগে ওনাকে আপনি চিনতেন না, তাই তো? না। কিন্তু আপনার তথ্য তো মিলছে না বিনায়ক বাবু। কি বলতে চাইছেন আপনি? রজত বাবুর সাথে আপনার আগেও পরিচয় ছিল। আগে রজত বাবু পুরীতে যতবার এসছেন আপনার সাথে দেখা করেছেন। কি বলছেন আপনি স্যার? ঠিকই বলছি, আমার কাছে প্রমাণ আছে। যদি যোগাযোগ থেকেও থাকে তাতে কি প্রমাণ হয়? রজতবাবুকে আমি খুন করেছি? আপনি কি করে জানলেন যে রজতবাবু খুন হয়েছেন? আমি তো বলিনি। আপনি এখন আসতে পারেন, আমার অনেক কাজ আছে। এসব উল্টা পাল্টা কথা শোনার সময় আমার নেই। কিন্তু আপনি যে এখন কোথাও যেতে পারবেন না। আমি আপনার এখানে ঢোকার সময় পুলিশকে মেসেজ করে রেখেছি। পুলিশ আপনার সারা অফিস ঘিরে ফেলেছে। কিকিরা সুব্রতকে ফোন করে। সুব্রত বক্সি বাইরেই অপেক্ষা করছিলেন। কিকিরার কথা শোনা মাত্র ঘরে ঢুকে পড়ে। আপনি কোনো প্রমাণ ছাড়া আমায় ধরতে পারেন না। আহা, বললাম তো যথেষ্ট প্রমাণ আমার হাতে আছে। সময় মতো সব জানতে পারবেন। বিনায়ক বাবুকে নিয়ে চলে যাবার পর কিকিরা আর সুব্রত অন্য জিপে উঠল। কিকিরা জিপে উঠে বলল, কাল পান্থনিবাসের একটা হলে ব্যবস্থা করতো, এই বিকেল 4টে নাগাদ, যেন সবাই আসে। সঙ্গে আরো 3 জন অতিথিকে নিমন্ত্রণ করিস। তাহলে যবনিকা পতনের সময় আগত। গিয়ে সুজনদার হাতের ডিমের পকোড়া আর চা। পান্থনিবাসের হলঘর। সবাই মোটামুটি এসে গেছে।
শুধুমাত্র বক্সি সাহেবের অপেক্ষা চলছে। মিনিট 5 মধ্যেই বক্সি সাহেব এসে পড়লেন, সঙ্গে কনস্টেবল সহ বিনায়ক পাতি। ওদের বসার পর কিকিরা সবাইকে এক নজরে দেখে নিয়ে শুরু করলো। এখানে উপস্থিত সবাই মোটামুটি জানি যে আজ বেদবাক্য লাগছে। এরকম করেই বছর খানেক চলে। তার মধ্যে তারা বেশ কিছু জায়গায় ঘুরে এসছে অফিস ট্যুরে, আবার বেড়াতেও গেছে।
এই ঘটনার প্রথম মেয়েটি আপনি, আর দ্বিতীয় মেয়েটি বিদিশা দেবী। কোথাও ভুল হলে বলবেন। ঘর খুন করার বা করানোর হলে আপনি অনেকদিন আগেই তা করতে পারতেন। আর আপনার মতো নরম স্বভাবের মহিলার পক্ষে খুনের পরিকল্পনা করা সত্যিই অসম্ভব। এবার আসি বিদিশা দেবীর কথায়। বললে বলতো ওর মাঝে মাঝে না বেড়াতে গেলে দম বন্ধ লাগে। আমরা পুরীতে অফিসের কাজে বহুবার এসেছি। রজতের সাথে তখন আমার ঘনিষ্ঠতা যথেষ্ট, অথচ বেশিরভাগ দিন সন্ধ্যায় আমার সাথে না কাটিয়ে বাইরে বেরিয়ে পড়তো। রাতে ফিরতোও না অনেক দিন, বলতো ওর দিদির বাড়ি থেকে গেছে। যখন বেরোতো না তখনও রাতের বেলায় অনেক লোক আসতো ওর ঘরে। তারপর বিনায়কের দিকে আঙুল তুলে বলল, এনাকে এনাকে অনেকবার দেখেছি। এসব কি বলছেন ম্যাডাম? আমি তো ওনাকে জাস্ট 2 দিন আগে চিনলাম। আপনি চুপ করুন। আপনাকে আগেও বলেছি আমাদের কাছে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ আছে। হ্যাঁ, বলুন বৃষ্টি দেবী। কোণারকের মন্দিরে রজত বেরোনোর সাথে সাথেই আমি ওকে ফলো করি, কারণ আমরা যখন কাজ করছিলাম সেদিন অনেকবার ফোন আসে। রজত আস্তে আস্তে বললেও 7টা নাগাদ মন্দিরে এই কথাটা বলে, যেটা আমার কানে যায়। রজত মন্দিরে পৌঁছানোর পর আমি থামের আড়ালে লুকিয়ে থাকি। কিছুক্ষণ পর বিনায়কবাবু ও 2জন বিদেশি আসেন। ওদের কথায় বুঝতে পারি ওরা মন্দিরে মেরামতের নাম করে ভালো ভালো স্থাপটিগুলো পাচার করে দিচ্ছে বিদেশে। সমস্ত কথাগুলো আমি মোবাইলে রেকর্ড করে নিই আর সঙ্গে সঙ্গে বিদেশিকে পাঠিয়ে দিই। আমি জানি রজত টের পেলেই আমার প্রাণের আশঙ্কা। মোবাইলটা লুকিয়ে ফেলে আমি যখন বেরোতে যাই, রজত দেখে ফেলে আর আমায় এসে জড়িয়ে ধরে প্রথমে ভালোভাবে আর তারপর কঠোরভাবে বলে। তবে আমরা কেউই টের পাইনি যে গোটা ঘটনার সাক্ষী মেঘ। রজত যখন দেখে কোনো কিছুতে কাজ হয় না,
রজতের দিদি এবার চিৎকার করে বলে উঠলেন, রজত যে এরকম বলতে পারে তো আমি বিশ্বাসই করতে পারছি না। আমার স্বামী মিলিটারিতে আছেন, দিব্যি সুস্থ আছেন, রজতকে তিনি ভালোবাসেন। জানি উনি বেশ কিছু কানেকশন আছে, আর এখানেই রজতবাবু ফাঁদে পড়েন। বিনায়কবাবু যোগাযোগ করা ক্লায়েন্টদের সাথেই সুবিনয়বাবু যোগাযোগ করেন, আর এই সূত্রেই বিনায়কবাবু জানতে পারেন রজতবাবু অন্য ডালে বাসা বাঁধবার চেষ্টা করছেন, আর তখনই উনি বিনায়কবাবুর আক্রোশে পড়ে যান, আর সেই থেকেই এই খুন। হ্যাঁ বিনায়কবাবু, এবার কি বলবেন? সেদিন রজতবাবুর ফোনে লাস্ট কলটা কিন্তু ওই বুথ থেকেই করা। অজানা নম্বর দুটো আপনার বাড়ির কাছাকাছি লাস্ট ট্র্যাক করা হয়েছে। আশা করি এবার পুরো ব্যাপারটা স্বীকার করবেন। কিকিরার চুলচেরা বিশ্লেষণে বিনায়কবাবুর মুখ ঝুলে পড়েছে। আস্তে আস্তে বললেন, রজতবাবুকে শাস্তি দিয়ে আমার কোনো অনুতাপ নেই। শুধুমাত্র ব্যবসার ক্ষতির কথা ভেবে আমি ওকে খুন করিনি, আরও মারাত্মক পাপের শাস্তিও পেয়েছে। বিনায়কের কথায় ঘরে যেন বাজ পড়ল। কিকিরা এগিয়ে এলো বিনায়কের কাছে, হাতটা কাঁধে রেখে বলল, বলুন। এই ঘটনার সূত্রপাত অনেক বছর আগে। রজত তখন কলেজে পড়ে। আমার মেয়ে সুহাসিনী কলকাতায় পড়তে যায়। আমার মেয়ের অসাধারণ আঁকার হাত ছিল, কিন্তু ও এখানে না পড়ে কলকাতায় পড়তে যেতে চায়। আমিও বাধা দিই না। এমনিতে কলকাতায় আমার প্রচুর চেনা পরিচিত, ওখানে একটা ফ্ল্যাটও আছে আমার। ও ওখানেই থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সুহাসিনীর সাথে রজতের আলাপ হলো। রজতের মতো প্রাণচঞ্চল ছেলে সবাই পছন্দ করে। ধীরে ধীরে ওদের সম্পর্ক গাঢ় হলো। প্রথম প্রথম আমি কিছুই জানতাম না। ওদের সম্পর্ক বেশ কিছু দূর এগোনোর পর মেয়ে জানায় আমাকে। এরকমভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমি আলাপ করতে চাই রজতের সাথে, কিন্তু ঘটনাক্রমে হয় না। আরও মাস কয়েক বাদে আমার মেয়ে তখন সেকেন্ড ইয়ার। একদিন গভীর রাতে মেয়ে আমায় ফোন করে। মেয়ের কান্না জড়ানো গলায় শুনে আমি তো খুব ভয় পেয়ে যাই। অনেক চেষ্টার পর সে বলে রজত তার সর্বনাশ করে দিয়েছে, বলে ফোনটা কেটে দেয়। পরদিন আমার ফ্ল্যাটে মেয়েকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মেয়ে কোনো সুইসাইড নোট রেখে যায়নি। আমরা পুলিশে রিপোর্ট করেও কিছু করতে পারিনি। ঘটনাচক্রে রজতবাবুর সাথে পরিচয় হয় একটা অনুষ্ঠানে। আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে। তার আগে থেকেই আমি বিদেশে বিভিন্ন স্থাপত্য ছবি বিক্রি করতাম। রজতবাবু আমায় প্রস্তাব দেন কিছু দুষ্প্রাপ্য জিনিস দেখার জন্যে। আমি ছবি দেখেই বুঝতে পারি এগুলো বিভিন্ন মন্দিরের গায়ের কারুকাজ। এরপর রজতবাবুর সাথে ঘনিষ্ঠতা বাড়ার সাথে সাথে আমি ওর পরিবারের কথাও জানতে পারি। সেই সূত্র ধরেই জানতে পারি এই সেই রজত। এর মধ্যেই রজতবাবু আমায় প্রচুর টাকার অফার দেন। আমিও রাজি হয়ে যাই। ঘটনার দিন সুবিনয়ের নাম করেই আমি ডেকে পাঠাই। আমার সোর্স জানায় তখন সুবিনয় এখানে নেই। অত রাতে নির্জন সমুদ্রের
সম্পদ পাচার করার জন্য শাস্তি তো আপনাকে পেতেই হবে। বিদিশা বলল, বিনায়ক বাবু, ধন্যবাদ আপনাকে। অন্তত পিশাচটার যোগ্য শাস্তি হয়েছে। সুব্রতর ইশারায় কনস্টেবল এগিয়ে এসে বিনায়কবাবুর সামনে দাঁড়ালো। বিনায়কবাবু একবার বিদিশার দিকে তাকিয়ে মুচকি হেসে আস্তে আস্তে কনস্টেবলের সঙ্গে বেরিয়ে গেলেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এত তাড়াতাড়ি কেসটা সলভ করতে পারতাম না। মেঘ আর বৃষ্টির বিয়ে হয়ে গেছে। কিকিরারও নিমন্ত্রণ ছিল। ওরা খুবই সুখে আছে। জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে ওদের নতুন জীবনের সূচনা হয়েছে। আশা করি মেঘের জীবনে বৃষ্টির ধারা আজীবন মেঘকে শান্ত ও স্নিগ্ধ করবে। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল বাক্যবাগীশ, মৃন্ময়, জয়দীপ, ইন্দ্রনীল, ঋতজা, জয়, সুদীপ্ত, আয়ুষী, ঋতম ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি গল্পের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।